বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যার দুর্নীতি, অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারের ইতিহাস এমনটাই গভীর যে একসময় তাদের নেতা জনগণের চোখে ভয়ঙ্কর এক নাম, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আজ সেই দলের কথাই বলছি, যার নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠত লুটপাট, গোপন চুক্তি আর দুর্নীতির চিহ্ন। তখনকার সময়ে 10% এমন একটা শব্দ যে কাউকে বললেই বুঝে যেত এই নেতার কথা বলা হচ্ছে। ভয়ঙ্কর এক নাম, তারেক জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, এক সময়কার শক্তিশালী রাজনৈতিক শক্তি, যিনি রাজনীতির আড়ালে চালিয়েছেন দুর্নীতির সাম্রাজ্য। এমনকি দেশ ছাড়তে হয়েছিল গোপন এক চুক্তির অধীনে। সেই চুক্তি অনুযায়ী তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না, এমনটি তাকে স্বাক্ষর করতে হয়েছিল দেশ ছাড়ার আগে। কিন্তু একটি প্রশ্ন, কেন, কিভাবে, কি ঘটেছিল এমন যে একজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার ও আটকের পর দেশ ছাড়তে হয়? কাদের সহযোগিতায় তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়? আর সেই গোপন চুক্তির নৈপথ্যেই বা ছিল কি এবং কারা? চলুন আজ আমরা বিশ্লেষণ করি তারেক রহমানের দেশ ত্যাগের পেছনের প্রকৃত ঘটনা, বিএনপির অন্ধকার সময় আর সেই সময়কার দুর্নীতির গোপন অধ্যায়, যা আজও অনেকের অজানা। এটা কোনো রাজনীতির রূপ নয়, এটা ছিল দুর্নীতির একটি কঠিন কারখানা। 2007 সালের জানুয়ারি, ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ক্ষমতায় আসেন তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির দায়ে গ্রেফতার হন বহু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তখনই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের গ্রেফতারের বিষয়টি নিয়ে। এরপরই আটক ও গ্রেফতারের পর দেশ ছাড়েন তারেক রহমান। আমাদের প্রশ্নটা এখানেই, কিন্তু কিভাবে এবং কেন তারেক রহমানের মতো এমন প্রভাবশালী একজন নেতা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? বিএনপির শাসনামলে দুর্দান্ত পদে ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। 2007 সালের 7ই মার্চ তাকে গ্রেফতার করা হয়। বেগম খালেদা জিয়া কার্যত তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেছিলেন। গ্রেফতারের পর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। তখন ছেলেকে মুক্ত করতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দর কষাকষিতে বসেন খালেদা জিয়া। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের নির্বাচন কমিশনে 5 বছর শীর্ষক বইতে একটি ধারণাও দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খালেদা জিয়া বারবার আলোচনা করেন। তিনি তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুর মুক্তি ছাড়া কোনো আলোচনায় রাজি ছিলেন না। বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ কারাগারে কেমন ছিলাম 2007-8 বইতে লিখেছেন, সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেনি, মামলারও প্রস্তুতি নিয়েছিলেন। সামনে আসে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি। এছাড়াও রাজনীতি থেকে তারেক রহমানকে কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। মওদুদ আহমেদ আরও লিখেছেন, খন্দকার দেলোয়ার হোসেন এবং আলিয়া হোসেন মুজাহিদকে সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে 2 ঘন্টার জন্য দেখা করতে দেওয়া হয়। এতে বোঝা যায় যে তখন সিরিয়াল ধরনের রাজনৈতিক দেন দরবারের পালা চলছিল। শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদের বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। তবে খালেদা জিয়ার সঙ্গে সরকারের ঠিক কী ধরনের সমঝোতা হয়েছিল সেই বিষয়ে বিএনপির নেতারাও জানেন না। বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটার মার্চ 2007-8 শীর্ষক বইতে মওদুদ আহমেদ অনুমান করেছিলেন ছেলেদের মুক্তি এবং বিদেশে পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া নির্বাচনে আসার প্রতিশ্রুতি মেনে নিয়েছিলেন এবং মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা ছেড়ে যান। লন্ডন যাত্রার কয়েক ঘন্টা আগে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন।
বিএনপি নেতা মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এক সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তিনি কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও করতে পারেন। বাংলাদেশের ইতিহাস বলে আমরা ভুলিনি, আমরা ভুলবো না, আমরা ভুলে যাইনি সেই সময়। 2001 সালে জামাতের মতো একটি বড় দলের ইমেজ নষ্ট করে জামাতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। আন্তর্জাতিক সমীক্ষা মতে 2001 থেকে 2006 সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। প্রধানমন্ত্রীর নাম বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি, রাজনীতিতে একগুচ্ছ ক্ষমতা ছিল তারেক রহমানের। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হন তারেক রহমান। তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আলোচিত সেই হাওয়া ভবন। তারেক রহমানের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। দুর্নীতির শীর্ষে বাংলাদেশ টানা 5 বার, এই শিরোনামে দেশেও আন্তর্জাতিক গণমাধ্যম বারবার উচ্চারণ করেছে তারেক রহমানের নাম। বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির কথা আমরা ভুলে যাইনি। বিদ্যুতের অভাবে জনজীবন ছিল অতিষ্ঠ। বিক্ষুব্ধ জনতা নেমে আসে রাস্তায়। বিদ্যুৎ খাতের 12টা প্রকল্পের অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় 273 কোটি টাকা লোপাট করে তারেক ও তার বন্ধু মামুন। তারেক ও তার বন্ধু মামুন মিলে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠা করে বৈদ্যুতিক খাম্বা কেনার কথা বলে 5 বছরে প্রায় 1200 কোটি টাকা লোপাট করে। বন্ধুরা, বলে রাখা ভালো, তখনকার 1 কোটি টাকা এখন প্রায় 50 কোটি টাকা সমান। তাহলে একবার ভাবুন এই 1200 কোটি টাকা এখনকার কত টাকা হবে। টঙ্গীর বেসিক শিল্প এলাকায় 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন 21 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন। 2008 সালের পর সেই টাকা ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার। গ্যাটকো দুর্নীতির কথা তো সবার জানা। এতে শুধু তারেক নয়, বরং খালেদা জিয়া, কুকু সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। গ্যাটকো সিমেন্টস কোম্পানিকে কাজ পাইয়ে দিতে ঘুষ বাবদ $3 মিলিয়ন গ্রহণ করা হয়েছিল, যা পরে তদন্তে প্রমাণিত হয়। 2002 সালে 4 স্ট্রোক ইঞ্জিন চালু হয় বাংলাদেশে। বিশ্ববাজারের প্রায় দ্বিগুণ দামে বাংলাদেশে সিএনজি আনা হয়। এই জন্য কমিশন দেওয়া হতো তারেককেও। বিমানের পঙ্গুত্বের পেছনেও ছিল তারেক রহমানের হাত। ধ্বংস হয় স্বাস্থ্য খাত, চিনি কর্পোরেশন। দুর্নীতির আখড়ায় পরিণত হয় মুক্তিযোদ্ধা সংসদ। দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত। এমনকি ঘাস কাটতে কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি। তারেক রহমানের বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল 5টি বাড়ি। মালয়েশিয়ায় গড়ে ওঠে তার এক টাকার পাহাড়। রূপগঞ্জের দারাবু পৌরসভায় অবৈধভাবে জমি দখল করে তৈরি হয় তারেকিয়া। তারেক রহমানের দুর্নীতির আরেক সহযোগী ছিল বগুড়ার লালু। বগুড়া হয়ে ওঠে দুর্নীতি এবং সন্ত্রাসের আস্থানা। তারেকের দূষর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। তারেক ও বাবরের কর্মকাণ্ড এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে খুনিকে ছাড়ানোর জন্য কোটি টাকার ঘুষ লেনদেন হতো। বসুন্ধরার 26 হত্যাকাণ্ড তার বড় প্রমাণ। বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তিকেই 10% বলে অভিহিত করা হয়, তিনি হলেন বিএনপি পুত্র তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত কোনো কাজ পেতে হলে 10% ঘুষ দিতে হতো তারেক রহমানকে। বিএনপির নেতারাই এই ব্যাপারে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যেই তারেক রহমানের দুর্নীতির প্রমাণ মেলে। ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। এখন এটা তো আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু 10% বললেই বলে দেবে নাম। নাইকো দুর্নীতি, জিয়া অরফারেন্স টাচ দুর্নীতি, জিয়া চ্যারিটেবল টাচ দুর্নীতি, প্রত্যেকটিতে উঠে আসে তারেক রহমানের নাম। র্যাবের গাড়ি কেনার নামেও দুর্নীতি হয়েছে বিএনপি পুত্র তারেক রহমানের হাত ধরেই, আর তার স্বীকারও করেছেন লুৎফুজ্জামান বাবর। এটাকে ইনভেস্টিগেট করার জন্য তারেক সাহেবের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল, মানে ওই টাকা পয়সা লেনদেন নিয়ে। সেই মিটিং এর এক সেখানে সাগম, সুফিয়ান, আমি, তারেক সাহেব, মানে এই 4 জনই আমার মনে করে আমরা 4 জনই হয়তো ছিলাম আমরা সেই মিটিং এর মধ্যে। পরবর্তীতে তারেক সাহেব আমাকে বেশ কয়েকবারই বললেন যে গৌর ভাই, এটাকে এই কেসটাকে একটু আপনার করা যায় কিনা, কি বলে হালকা ভাবে দেখা।
দর্শক, এবার একটু ভেবে দেখুন, কাকে বিশ্বাস করবেন আর কাকে ভোট দেবেন। Another 50% say you are holding the chair. My say NICO project is comes to your train. You are taking money from say three projects are coming. Say you are taking money from Mr. Kobir. উইকিপিডিয়াতে উঠে এসেছে তারেক রহমানের দুর্নীতির ইতিহাস। ঢাকায় মার্কিন দূতাবাস 2008 সালের 3 নভেম্বর তারেক রহমান সম্পর্কে লিখেছেন, তারেক রহমান অত্যন্ত দুর্দর্শ ও ভয়ঙ্কর এবং একটি দুর্নীতিপরায়ণ সরকার ও বাংলাদেশের রাজনৈতিক সমস্যার প্রতীক। এইভাবে রাষ্ট্রের ক্ষমতার কুক্ষিগত করে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত হয়ে ওঠে তারেক রহমান। আজ তিনি পালিয়ে আছেন লন্ডনে। এই দুর্নীতিবাজ তারেক রহমানকে বিচারের আওতায় আনার দাবি সবার। এইসব নেতারা আপনার আমার সম্পত্তি লুপাট করে বিদেশের মাটিতে পাচার করে এবং দিন শেষে পালিয়ে যায় লন্ডনে। এরা মূলত আপনাকে আমাকে তাদের মিটিং মিছিলে যোগ দিয়ে বড় ধরনের হাঙ্গামা দাঙ্গামা করিয়ে দেশকে অস্থিতিশীল করে রাখে, আর সবশেষে লুটপাট করার জন্য তারা সরকার গঠন করে আমার আর আপনার ভোটের মাধ্যমে। কাজেই এইসব নেতার কথায় এবং ডাকে কোনো মিটিং মিছিলে সাড়া দেবেন না, গড়ে থাকুন। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।